আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে। আমরা শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি। লোকসভার দখলদারি, কার দখলে থাকবে লোকসভা, এ ব্যাপারে বিশদ জানতে আমরা কথা বলে নেব আমাদের জেলা প্রতিনিধিদের সাথে। এখন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সব্যসাচীদা, আসানসোলে যে প্রার্থী নির্বাচন নিয়ে যে জল্পনা চলছিল তার আজকে অবসান ঘটেছে, তো তোমার কি মতামত? আসানসোলের নির্বাচনী পরিস্থিতি এখন কিরকম? দেখো, আসানসোলের নিয়ে এটা নিয়ে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে একটা সমস্যার মধ্যে দিয়ে চলছিল। যারা শাসক দলের মানে যিনি এবারের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তিনিও বিভিন্ন ধরনের মন্তব্য করছিলেন যে কি এখনো পর্যন্ত পুরো মাঠটা খালি, কি কারা দেবে, প্রার্থী দেওয়া উচিত, বিভিন্ন সময় বিভিন্ন মত। এবং সব থেকে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে আসানসোলের মানুষজন যারা কর্মী, বিজেপি কর্মী, তারাও একটা মানে তারা হয়তো দেওয়াল লিখন করছিলেন, প্রচার করছিলেন, সবই করছিল, কিন্তু তারাও একটা দোলাচলের মধ্যে ছিল যে আসানসোলের তাদের প্রার্থী কি হবে, কাকে সামনে রেখে তারা এই লড়াইয়ে এগিয়ে যাবে, কাকে সামনে মানে তাদের মূল জায়গায় কে থাকবে। তো এটা তাদের মধ্যে থাকলেও বিজেপির নিজস্ব একটা স্ট্র্যাটেজি ছিল যে কাকে কি করবে না করবে, এবং সেই স্ট্র্যাটেজিতে নিয়ে এখানে দেখা গেল যে তুমি দেখবে যে অনেক রকম ভাবে অনেকগুলো নাম উঠলো চারিদিক থেকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নাম এসে, কখনো জিতেন্দ্র তিওয়ারির নাম এসেছে, কখনো তৃণমূলেরই আরেক নেতার কথা হচ্ছিল যে তিনি নাকি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আবার কোনো জায়গা থেকে আরেক তৃণমূলের মানে আসানসোলেরই আর মানে বার্নপুরের আরেক বিজেপি কর্মী, বিজেপির নেতা, তার নামও উঠে আসছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যে তাকেই হয়তো সেই হয়তো প্রার্থীর মধ্যে থাকবে। কিন্তু সমস্ত জল্পনাকে একদম মানে জল্পনায় জল ঢেলে দিয়ে এক কথায় বলতে গেলে আবার নতুন করে প্রার্থী ঘোষণা হলো, এবং যাকে প্রার্থী করালো দুর্গাপুরের প্রাক্তন আগের সাংসদ ছিলেন তিনি এস আলুওয়ালিয়া, এর আগের সাংসদ তিনি দার্জিলিংয়ে ছিলেন। এবার ঘটনা হচ্ছে যে প্রথম কথায় যে আসানসোলের মানুষের কাছে দুটো পাওয়া, এক সেটা হচ্ছে যে আসানসোলের ঘরের লোক, ভূমিপুত্র, তাকে আসানসোলের প্রার্থী করে বিজেপি একটা এমন দাও খেলেছে আর কি, যেটাতে কিন্তু অন্যান্য সবাইকে ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে যে হিন্দি ভাষী হিসাবেও তার একটা জায়গা আছে, বাংলা ভাষী হিসাবে তার একটা জায়গা আছে, এবং সব থেকে বড় জায়গা তিনি আসানসোল মানে শিল্পাঞ্চলের একদম ভূমিপুত্র। তার মানে বলতে যাচ্ছ বিরোধী দলেদের কাছে এটা বড় টক্কর। হ্যাঁ, একদম বিরোধীদের কাছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে যদি কেউ স্বীকার করুক চায় না করুক, প্রথম কথা হচ্ছে আসানসোল লোকসভা এবং দুর্গাপুর বর্ধমান লোকসভা, এই দুটো লোকসভাতে বিজেপি যেভাবে প্রার্থী দিয়েছে, হয়তো দেখো নির্বাচনে রাজনৈতিক ব্যক্তিত্বরা বা রাজনৈতিক নেতারা যারা ক্ষমতাসীন দলে আছেন বা যারা বিরোধীরা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, বিভিন্ন কথা বলবেন, মানে এমন মনে হবে যেন আজকে যদি নির্বাচন হয় তো তারা এখনই হয়তো নির্বাচনে তারা জিতে বেরিয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে সেখানটা নয়, বিষয় হচ্ছে যে প্রার্থীকে মানুষ কতটা মন থেকে মেনে নিচ্ছে। এবার ধরো মানে জিতেন্দ্র তিওয়ারি বা যাদের কথা হচ্ছিল তারাও হয়তো তাদের জায়গায় দক্ষ লোক, কিন্তু সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার মতন একজন ব্যক্তিত্বকে আসানসোলে প্রার্থী করা, এবং এটাতে সব থেকে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে ওনাকে কিন্তু যদি তুমি মানে আমরা রাজনৈতিক পরিমণ্ডলের যে বিষয়গুলো থাকে সব থেকে বেশি মানে মানুষ ওনাকেও বিভিন্ন, শুধু বিজেপি বলে না, ওনাকে সমস্ত দলের বর্ষিয়ান যেসব নেতারা আছে তারা কিন্তু যথেষ্ট সম্মান করেন, এবং মানে মোদিজির সঙ্গে তার সম্পর্কটাও কিন্তু খুব ভালো। এটা কিন্তু প্রচারের মধ্যে থাকে। কিন্তু দাদা, বিরোধী দলরা বলছে দুর্গাপুর ছেড়ে তাকে আসানসোলে প্রার্থী হিসেবে করা হলো, তাদের কাছে এটা ঠিক একটা রোষের দিকে পড়ে যাচ্ছে। না না, দেখো তোমাকে এটা তাদের কাছে তাদের মানুষের বিভিন্ন বিষয়গুলো আছে। প্রথম কথা হচ্ছে লোকসভা নির্বাচন দল কাকে কোথায় প্রার্থী করবে। এই যে ধরো দুর্গাপুর থেকে আসানসোল থেকে তুলে নিয়ে গিয়ে অগ্নিমিত্রা পালকে খড়গপুরে প্রার্থী করা হলো, বা দেবশ্রী চৌধুরীকে তোমার রায়গঞ্জ থেকে তুলে নিয়ে এসে পরে দক্ষিণ কলকাতায় প্রার্থী করলো,
তো একটা লোকসভা নির্বাচন গোটা ভারতবর্ষ জুড়ে প্রার্থী যেখানে খুশি যেখান থেকে, এখানে বহিরাগতর কোনো তর্ক মানে এরা কেউ পাকিস্তান থেকে আসেনি, এরা কেউ বাংলাদেশ থেকে আসেনি, এরা সবাই ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষের লোকসভা নির্বাচনে যে যেখান থেকে খুশি নির্বাচনে লড়াই করতে পারে। এবার এই যে বহিরাগত তকমাটা এখানে এটা চলে না। প্রথম কথা হচ্ছে হ্যাঁ এটা তুমি বলতে পারো যে বহিরাগত তকমা চলে না, কিন্তু এইখানকার ভূমিপুত্ররা যারা আছে যারা দীর্ঘদিন ধরে লড়াইটা করছে তাদের মধ্যে দুর্গাপুরে কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর আর বর্ধমানের জন্য দুর্গাপুর বা বর্ধমানে কোনো নেতৃত্ব ছিল না যাদিকে? হ্যাঁ ছিল, বা মানে এটাতে ভাবার এখানেও কিন্তু একটা স্ট্র্যাটেজি কাজ করে যে যদি যে জায়গার লোক হয়, যদি আমি এখানকার দুর্গাপুর বা ধরো তোমার বর্ধমান থেকে কাউকে দিতাম, তাহলে একটা ইগো ফ্যাক্টর কাজ করতো নেতাদের মধ্যে। এবং এই যে ধরো বড়, আমি এর আগের দিনও কথার মধ্যে ইয়েতে বলেছি যে যত বড় বাড়ি হবে, বাড়িতে যত জনসংখ্যা বাড়বে আর কি, ধরো একটা পরিবারের যদি 12 জন 14 জন ফ্যামিলি মেম্বার হয়, তো সেই পরিবারের মধ্যে সবার মতামত কিন্তু এক হয় না, কেউ এক বলে আরেকজন অন্য কথা বলে। তো ঠিক তাই এই রাজনৈতিক দলগুলো যখন তাদের বিস্তার করে আর কি, তারা যখন বড় হয়, তো সেখানেও তাদের মধ্যে অনেক আলোচনা বিবাদ থাকে, গোষ্ঠী থাকে, কোন্দল হয়, এটা থাকবে। এটা প্রত্যেক যদি আমাদের বাড়িতে মধ্যে যদি হতে পারে একটা বড় দল, সেখানে তো নানান মতের লোকজন আছে, তো সেখানে হবে। কিন্তু এই লোকাল লোক দিলে একটা সমস্যার জায়গা থেকে যায় যে তাহলে গোষ্ঠী কোন্দলটা আরো প্রকাশ্যে চলে আসবে। আর ওইখানেই যে দুর্গাপুর, বিশেষ করে দুর্গাপুর বর্ধমান যে লোকসভা বা বিশেষ করে দুর্গাপুর বিধানসভা, এই বিধানসভাতে পূর্ব এবং পশ্চিম, এখানে কিন্তু কেউ স্বীকার করুক আর চায় না করুক, মুখের সামনে কেউ বলুক চায় না বলুক, নিজেদের মধ্যে একটা ফারাক সবারই আছে। সবাই একটা করে মানে একটা গ্যাপ কিন্তু সবাই নিজের জায়গায় মেনটেন করে। যতই বলুক যে হাত মিলে আছে, হাত মিললেও এদের কারুর সঙ্গে কোনো মনের মিলন নেই। আর যার ফলে বাইরে থেকে প্রার্থী এনে এখানে দিতে হয় এবং জিতিয়ে তাকে নিয়ে যেতে হয়। তাছাড়া উপায় নেই দলকে তো সেই জায়গাটাকে রক্ষা করতে হবে। এটাই হচ্ছে মূল জায়গা। এটা তুমি বলতে চাইছো এটা বিজেপির কাছে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে? না, বিজেপির কাছে বড় ফ্যাক্টর নয়, বিজেপি তো প্রার্থী দিয়েছে। ফ্যাক্টরটা হয়ে গেছে এখন যে জায়গায়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দলেরই ক্ষেত্রে দেখো কোনো নির্বাচনই সহজ নয়। আর কোনো নির্বাচনের লড়াই যারা করে তারা কিন্তু সবাই নিজের জায়গায় জেতার আশা নিয়ে লড়াই করে। এই সিটটা বিজেপির সিট। এই লোকসভাটা বাবুল সুপ্রিয় 2 বার জিতেছিল এই লোকসভা থেকে। এই লোকসভা থেকে বাবুল সুপ্রিয় জেতার আগে এই লোকসভা থেকে সিপিএম এর বংশগোপাল চৌধুরী সাংসদে গিয়েছিলেন। তো এই যে জায়গাটাতে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এর আগে একবার দোলা সেন প্রার্থী হয়েছিল, তাকে তিনি হেরে যান। তো এই জায়গায় দাঁড়িয়ে দল নিশ্চয়ই ঠিক করেছে যে উপনির্বাচনে যখন ওখানে সত্যেন্দ্র সিনহাকে দাঁড় করে, যেহেতু বাবুল সুপ্রিয় ওখানে ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করলেন, মানে 2 বারের হয়তো ওনার চাওয়া পাওয়াটা অনেক বেশি হয়ে গেছিল যে মানে একবার 2 বার মন্ত্রিত্ব ছিলাম, মানে আবার মন্ত্রিত্বের জায়গাতে থাকতে হবে, এই যে মানসিকতা আমাকে দিতেই হবে। আমি এত এই যে চাওয়া পাওয়া, যত তুমি চেয়ারে থাকবে ততক্ষণ চেয়ারে বসে থাকার যে আনন্দটা উপভোগ করে এরা আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরাও মনে করেছিল আমাকে আবার সেই জায়গাতেই রাখতে হবে। কিন্তু দেখো প্রত্যেকটা জায়গাতে আমরা যখন কাজকর্মের মধ্যে থাকি, আমাদের যেমন প্রমোশন ডিমোশন আছে, ঠিক তাদেরও তো আছে। আমি কি কাজ করলাম বড় কথা বললে তো হবে না। আর আবার কোথাও মানে নিন্দুকেরা আর কি বিভিন্ন সময় বলে বেড়ায় যে ভিক্টোরিয়ার সামনে ওই ঝালমুড়ি খেতে গিয়ে দিদির সঙ্গে বাবুল সুপ্রিয় যে কেমিস্ট্রিটা ওটা অন্য জায়গায় ম্যাচ করে গেছে। এটা হতেই পারে, এটা অস্বীকার করার কিছু নেই, রাজনীতিতে সব সম্ভব। তাহলে তৃণমূল থেকে এই যে বিজেপিতে যোগদান, এই বিষয়টাতে তোমার কি মতামত? তৃণমূল থেকে দেখো দল পরিবর্তন সমস্ত দলই করে, পরিবর্তনের মানে এক কথায় বলতে গেলে পরিবর্তনশীল জগৎ, তো মানুষের দোষ দিয়ে কি হবে। যে যেখানে যার যতটা স্বার্থ লুকিয়ে থাকে সে ততক্ষণ সেই স্বার্থের জন্য সেই জায়গায় থাকে, তারপর সেই স্বার্থ ফুরিয়ে গেলে সে সেখান থেকে সরে আসার চেষ্টা করে, কারণ তার সেই স্বার্থে বিঘ্নিত হয়। কিন্তু এই যে যারা দল বদলু বা যারা মানে দল পাল্টে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের সঙ্গে থেকে এবং চেয়ারের মোহে যারা ছাড়তে পারে না, তারা কেউ সাধারণ মানুষের কথা ভাবে না। তাদের কথা হচ্ছে যে নিজেরটা ভাবলেই হলো,
কিন্তু যারা আমাকে ভোট দিয়ে, আমার প্রত্যেক মানুষের সঙ্গে একটা সেন্টিমেন্ট আছে, আমাকে যারা ভোট দিয়ে পরে জিতিয়ে পরে পাঠাচ্ছে, আমি তাদের সেন্টিমেন্টের কথা ভাবলাম না। কই যারা যারা দল ত্যাগ করছে তারা কতজন, তারা যারা ভোটারদের কাছে গিয়ে পরে বলেছে দেখুন আমি এই দলটা চেঞ্জ করছি, তার মধ্যে কারণ হচ্ছে এই কারণ, এটা করে উঠতে পারছি না, আমি করতে পারছি না, তাই আমি দল চেঞ্জ। কেউ বলেছে? কেউ বলছে না। এরা শুধু কি বলছে না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বা কোথাও কেউ 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 বলছে ওখানে বসে থাকা যায় না বেরিয়ে যাওয়ার পর। তাহলে তুমি এত বছর ছিলে কি করে? তুমি এত বছর দীর্ঘ সময়টা ওই মানে তুমি যদি বলো তো সেই লং টাইমটা তুমি থাকলে কি করে ওখানে? থেকে তো চো। তাহলে তখন তোমার যখন এসছিলে তখন তোমার শ্বাসকষ্ট হয়নি, তোমার যখনই চেয়ারটা পেছন থেকে সরে গেল তখন তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এটা হচ্ছে রাজনীতির মানে মানুষের কথা এরা কেউ ভাবে না, মানুষের কথা এরা কেউ বলে না। এরা শুধু মানুষের সঙ্গে সম্পর্কটা রাখে। যতক্ষণ তোমাকে প্রয়োজন আছে ততক্ষণ তোমার দরজায় আছে। তোমাকে যেদিন তুমি ওই জায়গা থেকে বেরিয়ে যাবে, ও জিতে যাবে, সেদিন কিন্তু তোমার বাড়িতে এসে পরে হাতও জড়ো করবে না, আর কাউকে খুঁজেও পাবে না। বরঞ্চ তুমিও যদি তার সঙ্গে দেখা করতে যাও, তুমি তাকে দেখা পাবে কিনা সন্দেহ। মানে আমাদের রাজনীতিতে এমন একটা জায়গা তৈরি হয়েছে যে সাংসদ বিধায়করা জিতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে তারা ভগবান হয়ে যান। তাদের দর্শন পেতে গেলে তাদের বাড়িতে যে পরেও দর্শন পাওয়া যায় না, দরজায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় যে কখন উনি দেখা দেবেন বা ওনার সঙ্গে দুটো কথা বলতে পারবো। এটা হয়ে গেছে আমাদের রাজ্যে, শুধু আমাদের না, গোটা দেশের রাজনীতির একটা অঙ্গ। এর বাইরে কিছু নেই। সাংসদ হলো ভগবান। হ্যাঁ, একদম একদম। রাজনীতি হলো খেলা। রাজনীতি তো খেলা, এটা খেলাই তো। আবার খেলা ছাড়া তো কিছু নেই, সাবসিডির খেলা, তার বেশি কিছু নয়। তুমি এগিয়ে যাচ্ছ, তোমাকে কেউ না কেউ কোনো না কোনো জায়গায় উঠে পড়ে কোনো একটা সাপ এসে পড়ে ছুবল মারবে, তুমি আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবে, আবার উঠবে কখনো কখনো, যদি উঠতে পারো তো। তাহলে বিজেপি প্রার্থী ঘোষণা নিয়ে তোমার মতামত যে তাদের কাছে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং তারা সেটাতে লাভবান হবে ভবিষ্যতে? একদম 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 একদম। আমার তো মনে হয় যে দেখো, বিজেপি লাভবান, প্রথম কথা হচ্ছে যে এটা একটা খুব বড় লড়াইয়ের জায়গা তৈরি হলো। আমি বলবো না যে বিজেপি লাভবান হয়ে গেল বা তৃণমূলের জায়গা থেকে তৃণমূল অনেকটা পিছিয়ে গেল, এটা কিন্তু নয়। ঘটনা হচ্ছে যে এবার লড়াইটা কিন্তু সম্মুখ সমরে হবে। এই লড়াইটা কিন্তু আর ওই স্যাডল লড়াই কিন্তু নয়, এই লড়াইটা একদম সামনাসামনি লড়াই হবে। এবং যার গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাকবে সে তার নিজের জায়গা নিয়ে বেরিয়ে আসবে, আর যাকে মানুষ গ্রহণ করবে না সে তার নিজের জায়গায় ফেরত যাবে। আচ্ছা দাদা, আমাদের সাথে আছে আমাদের আসানসোল জেলার প্রতিনিধি জয়ন্ত সাহা। আমরা জয়ন্ত সাহার সঙ্গে কথা বলে নেব। জয়ন্ত সাহা, শুনতে পাচ্ছ? হ্যাঁ জয়ন্ত সাহা, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের আসানসোলে এখন ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার আগে যে পরিস্থিতি ছিল, এখন প্রার্থী ঘোষণা হওয়ার পর যে পরিস্থিতি আছে, এখানে আসানসোল মানুষ সেটা কিভাবে নিচ্ছে? একদম প্রথমে জানিয়ে রাখি, অনেক জল্পনার পরে আসানসোলের ঘোষণা করে আলুবালিয়ার নাম উঠে এসেছে। অলরেডি জোগাড় শুরু করে দেওয়া হয়েছে, প্রতিটি জায়গাতে জোগাড় হচ্ছে এবং বিজেপি যে কর্মীরা আছেন বা নেতৃত্বরা আছেন তারা বাজি ফুটাচ্ছে, আবির খেলছে, আনন্দ উচ্ছ্বাস করছে। বহুদিন এখানকার প্রার্থী দেওয়া নিয়ে আটকে ছিল, বিজেপি প্রার্থী দিতে পারছিল না, একটা রাজনৈতিক মহলে সে নিয়ে কটাক্ষ হয়েছিল বা চর্চা উঠেছিল। তারপরে এতদিন পরে যখন বিজেপি প্রার্থী দিয়েছে, প্রার্থী ঘোষণার পরে বিজেপি কর্মীরা সক্রিয় হয়ে প্রত্যেক জায়গায় নিজেদের দেওয়াললোকন থেকে শুরু করে নানা রকম যে কর্মসূচি আছে সেসব করছে। জয়ন্ত, আমাকে দুটো জায়গায় একটু আমি তোমার কাছ থেকে জানতে চাইছি আর কি। এই যে ধরো এতদিন শুধু একটা চিহ্ন রেখে পরে সেই চিহ্নে ভোট দিন বলে প্রচার হচ্ছিল, এবার আজ থেকে আবার নাম লেখা দেওয়ালে সেই জায়গায় সেই চিহ্নের পাশে নামটা পর্যন্ত যায়, যেটার জন্য মানে বিজেপির কর্মীরা বা আসানসোলের মানুষ মানে মুখ তাকিয়ে বসেছিলেন যে কখন এই কি হয়, কাকে দেওয়া হয়। এটা একটা বড় কনফিউশনের জায়গা ছিল, কারণ অনেকের নাম উঠে আসছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরে আজকে সুরেন্দর সিং আলুওয়ালিয়ার প্রার্থী হয়ে যাওয়াতে, যেহেতু এক কথায় সে ভূমিপুত্র আসানসোল, তাহলে সেই জায়গায় আসানসোলের মানুষের মনোভাবটা কি, তারা কি বলছে?
প্রার্থী নিয়ে তাদের কি চিন্তা ভাবনা। আমি 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 তোমাকে একটা জায়গা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমি শুধু বিজেপি প্রার্থীদের মানে কর্মীদের কথা বলছি না, বা আমি সাধারণ মানুষের কথা জানতে চাইছি তারা কতটা, যে আসানসোলের লোক এবারে আসানসোলের প্রার্থী হলো অনেক দিন পর। একদম 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 তোমাকে জানিয়ে দেখি আসানসোলে প্রার্থী বিজেপি যে আটকে রেখেছিল প্রার্থীটা, এতদিন পরে প্রার্থী দেওয়া ক্লিয়ার হলো, ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আসানসোলে মোটামুটি উল্লাস দেখা গেছে বিজেপি করে নিতে পারে। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যে আমরা কথা বলছি, সাধারণ মানুষ বলছে হ্যাঁ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নাম অনেকদিন ধরে শোনা যাচ্ছে, কেন বহুদিন আগে থেকে উনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। এমপিতে উনি দুর্গাপুর পূর্ব ক্ষেত্রে জয়লাভ করেছিলেন, দার্জিলিং উনি জয়লাভ করে এমপি হয়েছিলেন, বা কেন্দ্রীয় মিনিস্ট্রিতে ছিলেন উনি, এমনটা জানা যায়। কিন্তু হ্যাঁ একটা লড়াই হবে, একটা লড়াই আসানসোলে দেখা যাচ্ছে, লড়াই হবে। কারণ শত্রুঘ্ন হেভিওয়েট প্রার্থী এবং সুরেন্দ্র সিং আলিওয়ালা হেভিওয়েট প্রার্থী আছে, মানে লড়াই জায়গাটা চড়ি হয়ে আসছে এমনটা দেখছেন আসানসোলের বুদ্ধিজীবী এবং সম্পূর্ণ মানুষ, এমনটা জানা যাচ্ছে। তো অনেকের নাম শোনা যাচ্ছিল, অনেকে মন্দিরে মন্দিরে পুজো, মানে আমি যদি যে একদম সরাসরি আসি, যে জিতেন্দ্র তিওয়ারি বিভিন্ন মন্দিরে যাওয়া পুজো শুরু করেছিলেন, জনসংযোগও শুরু করা হয়েছিল। প্রার্থী তাকে করা নিয়ে একটা জায়গা তৈরি হয়েছিল যে তাকে প্রার্থী করা হতে পারে, এরকম একটা ভাব প্রকাশ হয়েছিল। এরপর জিতেনবাবু প্রার্থী হননি, এবং আরো অনেকেরই প্রার্থী হওয়ার কথা ছিল। বার্নপুর থেকে বিজেপির এক নেতারও নাম শোনা যাচ্ছিল মাঝে মাঝে, যে তাকে হয়তো না হলেও তাকেও প্রার্থী করা হতে পারে। তো সেই জায়গায় এই যে ধরো যারা হলো না, তাদের মধ্যে থেকে কি কোনো স্যাডল লড়াইয়ের জায়গা তৈরি হবে না তো আসানসোল নির্বাচনে? না, তথাপি আমরা তো এই মুহূর্তে আমরা জিতেন্দ্রের সঙ্গে সরাসরি কথা বলেছি। জিতেন্দ্র উনি বলেছেন যে প্রার্থী কেন্দ্র থেকে ডিক্লেয়ার করেছে, প্রার্থী আমাদের খুব অভিজ্ঞ এবং পুরনো প্রার্থীকে দেওয়া হয়েছে, যার অভিজ্ঞতা আছে মানে রাজনৈতিক মহলে। সে তার হয়ে নিশ্চয়ই আমরা প্রচার বা দেওয়ার লোকের কাজ করব, এমনটা কোনো ব্যাপার নয়। মানে আমাদের প্রার্থী কেন্দ্রীয় থেকে ঘোষণা হয়েছে, আমাদের মানতেই হবে, এমনটা জানা যাচ্ছে। সরাসরি পরিস্থিতি বেশ কয়েকজনের নাম উঠেছিল, শুধু তো জিতেন্দ্র তিওয়ারি নয়, নাম উঠেছিল আমাদের মানে শিল্পীর নাম উঠেছিল, গায়কের নাম উঠেছিল, বিভিন্ন নাম আমরা পবন সিং নাম এসেছিল, উনি নিজেই প্রত্যাহার করেছেন, নাম সরিয়ে নিয়েছেন আসানসোল কেন্দ্র থেকে, ভোটে লড়বেন না বলে। পরপর অনেক বেশ কয়েকজনের নাম বিজেপি থেকে শোনা গেছে, জল্পনা হচ্ছিল, এটা জল্পনা আজকে অবসান ঘটিয়ে শেষ এস এস আলুওয়ালিয়ার নামটা উঠে আসলো। সেই মতো রাজনৈতিক যে লড়াইটা হবে, যে আমরা আসানসোল লোকসভা কেন্দ্র যেটা আমাদের আছে, লোকসভা কেন্দ্রতে একটা হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহা, কেন 19-21 যে লোকসভা উপনির্বাচনে 3 লক্ষ ভোটে জয়লাভ করেছিল, সেই জয়লাভকে আটকাতে গেলে বিজেপিকে একটা হেভিওয়েট প্রার্থী দিতে হবে। সেই সূত্র ধরেই বিজেপি যে প্রার্থীকে দিয়েছে, সে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, একদম লড়াই যেন সেই করতে, লড়াই যে হয়ে উঠছে বড়, সেটাকে মিটাতে পারবে, সেই নিয়েই একটা বড় রাজনীতি চলছে। যায় যে ধরো আমরা এটা বিজেপির কথা বলছি, আসানসোলের বুদ্ধিজীবীদের কথা বলছি, বা সাধারণ মানুষের কথা বলছি, যে তারাও খুশি যে আসানসোলের এলাকা থেকে মানুষজনকে দেওয়া হয়েছে, এবং ভালো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ওখানে এসেছে, এবং লড়াইটা সেই জায়গায় হবে। আবার কথা হচ্ছে যে শাসক দল যারা উপনির্বাচনে জয়লাভ প্রায় 3 লাখ ভোটে জয়লাভ করেছিল যে প্রার্থী, সেই প্রার্থীও আজ থেকে 2 দিন আগে পর্যন্ত এই প্রার্থী দেওয়া নিয়েও কটাক্ষ করেছিলেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নাম বিজেপি যখনই ঘোষণা করলো, তারপর থেকে তাদের প্রতিক্রিয়া কি, তারা কি মনে করছে? জেলা প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছি, নরেন্দ্রনাথ চক্রবর্তী সরাসরি বলেছেন, নরেন্দ্রনাথ চক্রবর্তী হালকা নিচ্ছেন না বিষয়টাকে। নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন যে কোনো প্রার্থী হালকা নয়, হ্যাঁ খেলার ময়দান আমরা লড়বো, খাটবো, আমাদের প্রার্থীকে জিতানোর জন্য আমরা যা করা আমরা করছি, আমাদের যা প্রচার করার, কর্মীদের নিয়ে যে আলোচনা করার, প্রত্যেক জায়গাতে আমরা মুহূর্তে করবো, কিন্তু ফেলে দেওয়া প্রার্থী নয়, হালকা ভাবে নিচ্ছেন না এস এস আলুওয়ালিয়াকে। ইনপুট আছে যে আলুওয়ালিয়াজি কালকে আসানসোল ঢুকবেন, উনি দিল্লিতে আছেন, কালকে সকালে অন্ডালে নেমে পড়ে সোজাসুজি হয়তো কালকে সেকেন্ড হাফের দিকে দিল্লি ঢুকে যাবেন, এই আসানসোল যাবেন। আসানসোলে গিয়ে কি উনি মানে আসানসোলে কাল থেকে কি প্রচারের জায়গাটা তৈরি করছেন, না 1-2 দিন হাতে সময় নিয়ে পরে প্রচারে যাবেন? কারণ সময় কি দেখো তোমাকে দাঁড়িয়ে রাখি আমি, আসানসোলে যখন যেদিনই প্রবেশ করবে, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে, জেলা পার্টি অফিসে লোকাল নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সবার সঙ্গে বৈঠক করার পরে তারপর কর্মসূচি নেবে, এমনটাই বিজেপি থেকে সূত্র থেকে আমরা জানতে পারছি। তারপরে কোন এলাকাতে প্রচারে যাবেন, কোন এলাকাতে সভা করবেন, কোন এলাকাতে উনি
কর্মীদের সঙ্গে মিটিং করবেন, সেটা সিদ্ধান্ত নেবে জেলা নেতৃত্ব। সেই নিয়ে আলোচনা চলছে, সেটা আমরা সূত্র খবর থেকে পেয়েছি, কিন্তু সঠিকভাবে বলতে পারা যাবে না এই মুহূর্তে। যেই মুহূর্তে আসানসোলে উনি পৌঁছাবে তার আগে পর্যন্ত আমরা কিছু সঠিক বলতে পারা যাবে না। আচ্ছা জয়ন্ত, আসানসোলে এখন প্রচার কার্য কেমন চলছে প্রার্থী ঘোষণা হওয়ার পর? দেখো, বিজেপি প্রার্থী ঘোষণা এতদিন পর হয়েছে, তার আগে তো জানারা লাগাতার প্রচার করছিল প্রত্যেকটা বিধানসভা অঞ্চল, প্রত্যেকটা এলাকাতে, ওটা গ্রামীণ এলাকাতে জানার প্রচার আমরা দেখেছি বা আমরা দেখিয়েছি, তুলে ধরেছি। আর তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা আসানসোলে 2-4 দিন উপস্থিত ছিলেন। উনি কর্মী সভা করেছেন প্রত্যেক জায়গাতে, মানে প্রত্যেকটা ব্লকে গেছেন বা বিধানসভা যে বলি আমরা, জামুরিয়া বিধানসভা বলো, কুলটি বলুন, এবার দক্ষিণ বা উত্তর বরাবরই প্রত্যেকটা বিধানসভা কর্মীদেরকে নিয়ে একটা সভা করেছেন। কিন্তু পুরোপুরি ক্লিয়ারই যে প্রচার, যে সেই প্রচার এখন শুরু হয়নি, খুব শীঘ্রই এই প্রচার শুরু হবে এমনটা জানা যাচ্ছে তৃণমূল সূত্র থেকে। ফিরে যাব এখানে দাদা, যেখানে জয়ন্ত যেটা বলল যে আসানসোলের প্রচার কার্য নিয়ে যে আসানসোলের মানুষরা যেটা ভাবছে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পর, তো তোমার কি মতামত? দেখো, আমি তো প্রথম থেকে যে বিষয়টা বলছিলাম, এবং যে আসানসোলের মানুষ হাতে একটা জায়গা পেয়ে গেছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে যারা বিজেপি কর্মী আছে তারা তাদের মতন করে লড়াই করবে, ফাঁকা মাঠ নয়, লড়াইয়ের মাঠে লড়াইয়ের মতন করে হবে। এবং যেভাবে জয়ন্তর কাছ থেকেও আরও আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম প্রথমে, তারপরে তো জয়ন্তর এন্ট্রি হলো, জয়ন্তর কাছ থেকে যেটা পেলাম আর কি, তাতে কেউ কোনো পক্ষই কাউকে একচুল জমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দেবে না, এটা হচ্ছে মূল জায়গা। ঠিক আছে, এই হিসাব করেই এই আসানসোলের লড়াইটা, শুধু আসানসোল না, আমি তোমাকে যেটা দেখছি যে যদি আসানসোলের থেকে আমি যদি বীরভূমের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে বীরভূমের ক্ষেত্রেও কিন্তু এই একই পরিস্থিতি, লড়াইটা কিন্তু মানে খুব কঠিন লড়াই বিভিন্ন জায়গাতে। সেখানেও কিন্তু শতাব্দী রায় ধরো দুবারে, এবার তৃতীয়বারের সাংসদ, কিন্তু হবার জন্য তিনিও লড়াই প্রতিদ্বন্দ্বিতা করছেন বা তিনি টিকিট পেয়েছেন, দল তাকে তার উপর ভরসা রেখেছে, কিন্তু তিনিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন, তাতে কিন্তু এবারে লড়াইটার মাঠ মানে কি কোন জায়গায় যায়, এটা কিন্তু একটা খুব বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এবং সময় যতক্ষণ না বলবে যে কি হচ্ছে, বিশেষ করে মানে যদি বলি বীরভূমের কথা, বীরভূমি তুমি গোটা মানে রাজ্য জুড়ে, আমি আমাদের পশ্চিমবঙ্গের 42টা আসন আছে, এই 42টা আসনেই কিন্তু লড়াইটা কোনো জায়গাতেই কোনো মানে অন্যান্য বছর মানে এর আগের যেসব লোকসভাগুলো গেছে বা বিধানসভা গেছে, এই লোকসভার নির্বাচন কিন্তু একদম তাদের থেকে একদম আলাদা। এই লোকসভার মানে সব থেকে বড় মজার বিষয় হচ্ছে এই লোকসভাতে যারা যে কোনো যারা অ্যাজাম্পশন করেছে, বিভিন্ন চ্যানেল তারা তাদের জায়গা থেকে অ্যানালিসিস করে পরে একটা জায়গায় দেখিয়েছে কখনো কোথাও বিজেপি এগিয়ে আছে, কোথাও তৃণমূল এগিয়ে আছে, বা সিপিএম কেউ কোথাও হয়তো দেখাচ্ছে না বা দেখানো হয়নি। কিন্তু রাজনৈতিক যে এবারের যে 2024-এর যে লোকসভা নির্বাচন, এতে কিন্তু কেউ কোনো দল কোনো সংগঠনই কাউকে কোনো রকম ভাবেই এক ছটাক জায়গা দেবে না। মানে মানে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই লোকসভা নির্বাচনটা অন্যান্য নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা নির্বাচন হবে। এবং যারা আজকে যেই বলুক, যে যেখানেই বসে বলুক, তারা কিন্তু জোর গলায় কিন্তু কেউই ভেতর থেকে বলতে পারছে না যে আমি ওই কেন্দ্র থেকে জিতে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, কারণ যদি মানে কাজের মূল্যায়ন তো কেউ করতে পারছে না, না তৃণমূল না বিজেপি, কেউ কাজের মূল্যায়ন করতে পারছে না। বিজেপির মতন করে কথা বলা, উন্নয়নের কথা বলছে, আমরা এটা করব, আমরা আগামী দিনে এটা আনবো, এটা করব, 3,000 কোটি টাকা মানুষকে ফেরত দেব বলছে। আবার অন্য জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার জায়গা থেকে কিন্তু উন্নয়নের নতুন করে কিছু বলছে না। আমরা যেসব প্রকল্পগুলো করেছি, অনুদান দেওয়া প্রকল্প যেগুলো করেছি, সেই প্রকল্পগুলো আমরা যদি না আসি ক্ষমতায় তাহলে বন্ধ হয়ে যাবে। এক কথায় থ্রেড। এটাকে যদি আমরা আমাদের যদি সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বলছে আমাদের হাতকে তোমরা শক্ত করো, না হলে কিন্তু তোমরা এগুলো পাবে না। তাহলে অনুদানের উপর একটা দল অনুদানের উপর ভরসা করে চলছে, আর একটা দল উন্নয়ন এবং মানে এক কথায় বলে জুমলাবাজির উপরে ভরসা করে চলছে। মানুষের কথা কেউ বলছে না, কিন্তু
মানুষের কথা কেউ শুনছেও না, মানুষের কথা কেউ শুনবে না। শোনার সময় কোথায় এদের কাছে? তুমি শোনার সময় থাকবে তবে তো শুনবে। মানুষের কাছে মানুষের শোনার সময় এদের কাছে নেই। এখন নির্বাচনের এখন হ্যাঁ, নির্বাচনের সময় মানুষের পাশে। তারপরে ওটা উজ্জ্ব থাকে যে আদৌ তাকে পাবে কিনা। এবং আমি যেটা নিয়ে বলছিলাম না, বীরভূমের কথাটা, বীরভূম নিয়ে কিন্তু খুব মানে এক কথায় বলতে গেলে খুব বীরভূমের দুটো জায়গায় আছে, যে দুটো জায়গা আর কি দেখার মতন বিষয় আছে, দুটো বিধান। আচ্ছা দাদা, আমাদের প্রতিনিধি আমাদের সাথে আছে, এখন আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি বীরভূমের আশিস মণ্ডলের সাথে। আশিস, কেমন আছেন? নমস্কার। হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। পরিস্থিতি এখন কি রকম? হ্যাঁ, পরিস্থিতি বীরভূম জেলায় তো দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে দুটো লোকসভা নির্বাচন, একটি বোলপুর, অন্যটি বীরভূম, দুটোতেই প্রার্থী তালিকা মোটামুটি প্রায় সব দলেরই ঘোষণা হয়ে গেছে। তবে সেইভাবে এখনো কিন্তু পারদ চড়েনি, অর্থাৎ যে ভোটের পারদ চড়ার কথা সেই পারদ এখনো চড়েনি। তার কারণ এখন যেহেতু নমিনেশন জমা দেওয়া হয়নি। তবে বীরভূম লোকসভাটা এবার অনেকটা টাফ। তার কারণ হচ্ছে যে কেষ্টহীন এবার লোকসভা নির্বাচন হচ্ছে। এই প্রথম যে নির্বাচনটা হচ্ছে, অর্থাৎ পঞ্চায়েত বাদ দিলে যে লোকসভা বড় নির্বাচন, সেই বড় নির্বাচনটা হচ্ছে বীরভূমে, সেটা হচ্ছে লোকসভা নির্বাচন। এবার অনুব্রতহীন এই লোকসভা নির্বাচনে যথেষ্টই চাপে রয়েছে শতাব্দী রায়। তার কারণ আমরা দেখেছি যে এর আগের যে তিনটে নির্বাচনে শতাব্দী রায় জয়ী হয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি বলা যেতে পারে অনুব্রতর উপর ভর করে। এবার কিন্তু শতাব্দীকে আমরা যেটা দেখলাম যে তাকে নিজেই একটা থিম সং তৈরি করতে হলো, নিজেই গান বেঁধে বিভিন্ন জায়গায় শুটিং করে থিম সং করতে হয়েছে। যে থিম সং তাদের যারা আইটি সেলের লোক আছে বা কর্মী সমর্থকরা আছে তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইটা কিন্তু এর আগে ছিল না। অন্যদিকে আর একটা জিনিস দেখেছি, অনুব্রত মণ্ডল থাকলে যে সভাগুলো হতো, আমরা দেখেছি যে প্রথমে কর্মী সভা, তারপরে মহিলাদের নিয়ে সভা, তারপরে যুবদের নিয়ে সভা, সেই সভাও কিন্তু এবার উধাও। আর নির্বাচন প্রায় কাছে এসছে, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে অনুব্রত মণ্ডল যে সভাগুলো করতেন সেই সভা কিন্তু নেই। এবং অনুব্রত মণ্ডল সভা করার পর কর্মীদের যে জোশ, অর্থাৎ যে উচ্ছ্বাস থাকতো, দেওয়াল লিখন থেকে আরম্ভ করে প্রচার, বাড়ি বাড়ি প্রচার, সেই প্রচার বা সেই উচ্ছ্বাস কিন্তু এবার আমরা লক্ষ্য করছি না। দেওয়াল লিখন হয়েছে কিন্তু সেই মতো করে কিন্তু এবার হয়নি। অন্যদিকে বোলপুর যেটা বলা যেতে পারে যে অসিত মালকে আবার তৃণমূল প্রার্থী করেছে, গতবার অসিত মাল জিতেছিলেন। এবার বিজেপি যাকে প্রার্থী করেছে প্রিয়া সাহা, তিনি বলা যেতে পারে যে অনেকটাই দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেটা বিজেপি বলবে, তাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বলবে। তবে প্রিয়া সাহাকে প্রার্থী করা নিয়ে বোলপুরে দলের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। তার কারণ প্রিয়া সাহা হচ্ছেন বীরভূম লোকসভা কেন্দ্রের ভোটার, তার বাড়ি সাঁইজা, অথচ তাকে দেওয়া হলো বোলপুর লোকসভা। এই নিয়ে একটা ক্ষোভ রয়েছে। তবে বোলপুর খুব একটা টাফ না হলেও বীরভূমের শতাব্দীর সঙ্গে প্রাক্তন আইপিএস বিজেপি যিনি প্রার্থী দেবাশিস ধর, তার সঙ্গে যে টক্কর হবে এটা বলাই যায়। অন্যদিকে কংগ্রেস যে প্রার্থী করেছে, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস যে জোট প্রার্থী হয়েছে মিল্টন রশিদ, তার যথেষ্ট বেগ দেবে। তার কারণ আমরা পঞ্চায়েত নির্বাচনে যেটা দেখেছি যে মুরারই 2 এবং নলাটি 2 এই এলাকায় কংগ্রেস এবং বামফ্রন্টের যে জোট, সেই জোট কিন্তু ভালো রেজাল্ট করেছে। যেমন বলা যেতে পারে নলাটি 2 নম্বর ব্লকে একটি মাত্র জেলা পরিষদ থেকে আসন পেয়েছে কংগ্রেস, সেটা কিন্তু নলাটি 2 নম্বর ব্লক। অন্যদিকে মুরারই 2 নম্বর ব্লক, এখান থেকে প্রায় 3 থেকে 4টি পঞ্চায়েত দখল করেছে বাম কংগ্রেস জোট। বেশ কয়েকটিতে 1-2টি আসনে পিছিয়ে রয়েছে। ফলে বাম কংগ্রেস জোটের যে রেজাল্ট ভালো হবে সেটা বলাই বাহুল্য। অন্যদিকে আমরা যেটা জানতে পেরেছি, গতকালকেই ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক, বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, তিনি ঘোষণা করেছেন যে কংগ্রেসের সঙ্গে তারা কোনো প্রচারে যাবেন না। ফলে তারা যে নতুন করে প্রার্থী দেওয়ার কথা একটা ইঙ্গিত দিয়েছেন, সেটা কিন্তু আবার বলা হলো। এবং ফরওয়ার্ড ব্লকও যদি প্রার্থী দেয় তাহলে কিন্তু অবশ্যই চিন্তার ভাঁজ আছে শতাব্দীর দিকে। তবে যতক্ষণ পর্যন্ত নমিনেশন ফাইল না হচ্ছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা না করছে, ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না এখন পর্যন্ত। তবে নির্বাচনের যে ঝাঁজ বা নির্বাচনের যে পারদ, সেই পারদ কিন্তু বীরভূমের বোলপুরি বলি বা বীরভূম লোকসভাতে বলি এখনো সেভাবে ওঠেনি। আশিস, আমাকে একটা জায়গা বলো, সেটা হচ্ছে যে
শতাব্দী রায় 3বারের পরে চতুর্থবারের জন্য লড়াইয়ে নেমেছে এবং বিভিন্ন সময় তোমারই পাঠানো খবর অনুযায়ী যদি আমরা বলি তাহলে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে গ্রামে গিয়ে বা ব্লকে ব্লকে গিয়ে পরে তিনি বিভিন্ন সময় বিক্ষোভের মুখে পড়ছেন। তাহলে এই যে এতদিন ধরে উন্নয়নের যে দামামা বাজছিল সেটা কোথায় আটকে গেল? তাহলে আজকে তাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কেন? আদৌ কি সঠিকভাবে কাজ হয়েছিল, না এখনো পর্যন্ত খালি ওই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে? কোনটা? শতাব্দী দিন কয়েক আগে একটা ইস্তেহার প্রকাশ করেছে, তাতে গত 5 বছরে কি কি উন্নয়ন করেছেন তার একটা ইস্তেহার দিয়েছেন, কিন্তু তাতে দেখা যাচ্ছে একটা বৈষম্যের ভাগ রয়েছে। বৈষম্য কেমন? যে 7টি বিধানসভা নিয়ে হচ্ছে বীরভূম লোকসভা, সেই 7টি বিধানসভার মধ্যে শুধুমাত্র নলাটিকে 5 বছরে দেওয়া হয়েছে মাত্র 59 লক্ষ টাকা। এছাড়া সিউড়িকে দেওয়া হয়েছে, রামপুরহাটকে দিয়েছে বিভিন্ন, কিন্তু যে নলাটি এবং যে মুরারই শতাব্দীকে লিড দিয়েছিল সব থেকে বেশি, অর্থাৎ শুধু 79,000 ভোটে লিড দিয়েছিল মুরারই, সেই মুরারই এবং নলাটি প্রায় 25,000 ভোটে লিড দিয়েছিল, সেই দুটো জায়গাকে বঞ্চিত রাখা হয়েছে। এই নিয়ে একটা ক্ষোভ রয়েছে। এছাড়া সব থেকে পিছিয়ে পড়া এলাকা রয়েছে রামপুরহাট বিধানসভার মোহাম্মদ বাজার এলাকা, এবং সব থেকে শতাব্দীকে যেখানে বেশি বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ বাজার। তার কারণ হচ্ছে সেখানে পানীয় জলের সমস্যা রয়েছে, এখনো রাস্তাঘাটের সমস্যা রয়েছে, এবং শতাব্দী যে 5 বছরে 3বার তিনি ছিলেন, গত যে 5 বছরে যে যতবারই তিনি এসেছিলেন দেখা গেছে তিনি শুধু রামপুরহাট কেন্দ্রিক, হয় রামপুরহাট কিংবা সিউড়ি কিংবা নলাটি কিংবা মুরারই শহর কেন্দ্রিক তিনি এসে ঘুরে গেছেন, গ্রামাঞ্চলে কিন্তু তার দেখা মেলেনি। ফলে স্বাভাবিকভাবেই যে গ্রামাঞ্চলে যখন এখন প্রচারে যাচ্ছেন শতাব্দী, তখন মানুষের ক্ষোভের মুখে পড়ছেন। যেমন ছোট ছোট ক্ষোভ, যেমন কেউ বাড়ি পায়নি, কেউ 100 দিনের কাজের টাকা পায়নি। যেমন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 100 দিনের কাজের টাকা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই গ্রামবাসীদেরই অভিযোগ যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই টাকা তারা এখনো পর্যন্ত পাননি। ফলে এই ক্ষোভের মুখেই পড়তে হচ্ছে। কেউ কেউ আবার বলছেন, আমরা দেখিয়েছি কয়েকদিন আগে টিভিতে দেখিয়েছি, আমাদের এক্সপ্রেস নিউজ চ্যানেলেই দেখিয়েছি, যে কয়েকজন মহিলা বলছেন টাকা দিলে ভোট দেবো, টাকা না দিলে ভোট দেবো না। তার কারণ একটা জিনিস ওরা বলতে চাইছেন যে যেখানে ছিলাম আশিস যেটা বললো বিজেপি প্রার্থী দুর্বল, এই কথাটা নিয়ে তোমার কি বলবে? না বিজেপি প্রার্থী দুর্বল না, একটা জায়গা দেখতে হবে, সেটা হচ্ছে যে যেখানে একজন আইপিএস অফিসারকে এনে মানে ওখানে মানে প্রাক্তন আইপিএস, এখন আইপিএস বলা যাবে না, তিনি যেহেতু চাকরি ছেড়ে বেরিয়ে এসছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রার্থী হয়েছেন এবং লড়াইয়ের ময়দানে তিনি নেমেছেন। দুর্বল প্রার্থী হচ্ছে যদি বলা থাকে যে প্রিয়া সাহা, যাকে বোলপুর লোকসভা কেন্দ্রে, এবং আমাদের কাছে যা ইনপুট তাতে আমি মানে এর আগেও দেখেছি বিধানসভার সময়তে ও বিধানসভাতে প্রার্থী ছিল, এবং প্রার্থী হওয়ার ফলে সেখান থেকে ভোটে সে নির্বাচনে হেরে গিয়ে তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রিয়া সাহাকে আর খুব একটা রাজনীতির মঞ্চে বা রাজনৈতিক যেসব কর্মকাণ্ডগুলো থাকে প্রচারের কোথাও পাওয়া যায়নি। যাই হোক, তারপরে আবার প্রিয়া সাহাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে এবং সে সাঁইথিয়া থেকে এসে পরে বোলপুর লোকসভা নির্বাচনে লড়তেই পারে তার দল যখন তাকে প্রার্থী করেছে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে ওই বোলপুর লোকসভাটা অসিত মাল সেই জায়গা থেকে দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার একটা জায়গা আছে, কিন্তু মানে রামপুরহাট মানে বীরভূমের ক্ষেত্রে কিন্তু এখানে শতাব্দী রায়ের ক্ষেত্রে খুব চাপ হয়ে যাবে। তার কারণ হচ্ছে মূল একটা জায়গায়, সেটা হচ্ছে যে শতাব্দী রায়কে যদি আবার যেটা বলা মানে যেটা আশিস বললো আর কি, যদি ফরওয়ার্ড ব্লক ওখানে প্রার্থী দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা খুব চাপের হয়ে যাবে। বাম কংগ্রেস জোটটাকে নিয়ে তোমার কি মতামত? না, বাম কংগ্রেস জোট যেটা আশিসের কথা অনুযায়ী বা আমি ব্যক্তিগতভাবে মিল্টন রশিদকে যেভাবে জানি আর কি, মিল্টন খুব ভালো বন্ধু আমার, তো সেই অনুযায়ী মিল্টনের কর্মকাণ্ড, ও এর আগে বিধায়ক ছিলেন ওই এলাকা থেকে এবং কাজকর্ম সম্বন্ধে মানুষের কাজ পর্যন্ত পৌঁছায় আর কি। এবং আমি ইদানিং ওর কাজকর্ম যেটা আমাদের কাছে ইনপুট আছে বা সোশ্যাল মিডিয়া যেভাবে ও পাঠায় বা দেখছি আমরা, তাতে কিন্তু ও প্রত্যেকটা মানুষের কাছে বড় মানে মানুষের দরজা পর্যন্ত পৌঁছে যায় এবং মানুষের সঙ্গে তার মানে ওর সম্পর্কটা খুব ভালো।
সেই জায়গায় মিল্টন কিন্তু মানে একটা ফ্যাক্টরের মানে বাম এবং কংগ্রেস জোট কিছুটা হলেও ওখানে কিন্তু একটা জায়গা তৈরি করবে। হয়তো মানে কতটা করতে পারবে সেটা পরের কথা, মানুষ কতটা করবে, কতটা দেবে ভোট সেটা অন্য বিষয়, কিন্তু বিজেপি এবং তৃণমূলের কাছে এই ভোটটা কিন্তু মানে যেদিকে সুইপ করবে, যারই মানে একটা পার্ট থেকে কিন্তু সরে যাবে, এবং যেটা সরে যাবে সেটা কিন্তু যাবে সোজা মিল্টন রশিদ বা কংগ্রেস বাম সিপিএম সমর্থিত, বাম কংগ্রেস সমর্থিত যে প্রার্থী তার দিকেই। আচ্ছা, তাহলে আশিসের কথা অনুযায়ী বাম কংগ্রেস জোট তৃণমূল ও বিজেপি দুয়ের কাছে খুব ভারী পড়বে। না না, শুধু এখানে বলে নয়, বীরভূম বলে কিন্তু নয়, আমি তোমাকে যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গাতে, যেমন দেখো মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু আইএসএফ সেখানে প্রার্থী দেয়নি, ঠিক আছে, আবার দেখা গেল যে ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়েছে, ঠিক আছে, ওরাও কিন্তু বিভিন্ন জায়গাতে যেসব প্রার্থীদের দেওয়া হয়েছে তাতে কিন্তু কিছু না হলেও কিছু কিছু জায়গা থেকে তো কিছু ভোট তো সুইপ করবে, আর যদি ভোট সুইপ করে তাহলে কিন্তু এই যে সুইপিং ভোটটা, এই ভোটটা কার? কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোট কিন্তু সুইপ করবে, তাহলে এই বিশেষ সম্প্রদায়ের ভোটগুলো কোন দিকে যাচ্ছিল এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে, আর যেটা কিন্তু আগামী লোকসভা নির্বাচনে কোনো না কোনো দলের দিকে আর কি বড় সমস্যার জায়গা তৈরি করবে তাদের ক্যান্ডিডেটকে জিতিয়ে নিয়ে আসার জন্য, ঠিক আছে। এইটাই হয়ে গেছে এখন সব থেকে দেখার বিষয়। এবং আমরা তো তোমাকে বলছি যে 2000 মানে অন্যান্য নির্বাচনের মতন এত প্রার্থী, যেমন আমরা যদি দেখি যে তোমার পুরুলিয়ার কথা বলি, পুরুলিয়াতে এবারে 5 জনের জায়গায় 6 জন প্রার্থী আছে, ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেরই কিছু না কিছু ভোট তো আছে, যখন সে প্রার্থী দিচ্ছে তার তো কিছু একটা জায়গা তৈরি হয়েছে বলেই সে প্রার্থী দিয়ে, কর্মী সমাজও দেখলাম ওখানে প্রার্থী দিয়েছে, মানে এক কথায় 5 মাহাতোর লড়াই তো চলছেই, 5 মাহাতোর লড়াই পরও আরেকজনের প্রার্থী আছে। এবার যদিও কংগ্রেস এবং তোমার ওখানে সিপিএম আবার নিজেদের মধ্যে জোটের জায়গা, যেটার জন্য নেপাল মাহাতো দীর্ঘদিন প্রচার করতে পারছিলেন না, আমার সঙ্গে নেপালদার কথা হওয়াতে সেও আমাদের বলছিল যে আমরা বসে আছি, অপেক্ষা করছি খালি যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট যদি হয়ে যায় তাহলে প্রচারটা সেইভাবেই নামবো। তো সেই জন্য ওখানেও একটা জায়গায় দাঁড়িয়েছিল গত আজ কয়েকদিন ধরেই, যাক ওই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে যে না, ওখানটা থেকেও ওরা একসঙ্গে কংগ্রেস এবং বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে জোট হয়েছে, যেমন দুর্গাপুরেও আজকে কংগ্রেস এবং সিপিএম তারা একত্রিত বসে পড়ে কংগ্রেসের সেলিম পার্টি অফিসে বসে তারা এখানে এটা নিয়ে প্রেস মিটও করেছে এবং সেখানে প্রার্থীকে বসিয়ে রেখে, তো এরা একটা ফ্যাক্টর হবে, কতটা দাঁড় করাতে পারবে কতটা দাঁড়াতে পারবে বলতে বলাটা খুব কঠিন, কারণ মানুষ কতটা তাদের নেবে, তার কারণ হচ্ছে যে বাংলার যদি বাংলার রাজনীতির মানে সমীকরণ যদি আমরা দেখতে যাই তাহলে এরা দীর্ঘদিন বাংলায় থেকেছে, বাংলায় রাজত্ব করেছে এবং দুজনের সব থেকে বড় প্রতিপক্ষ ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের রাজনীতির ময়দানে তারা দুজনের সঙ্গী, ঠিক আছে, এবং মানে সঙ্গী হয়ে লড়াই করছে, মানে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আবার দেখা যাচ্ছে তুমি যদি কেরলের দিকে দেখতে যাও তাহলে আবার বামের সঙ্গে সম্পর্ক নেই, বাম তার নিজের জায়গায় আছে। তো এই যে জোট, এটা এই জোটগুলোকে যে যেখানে ক্ষমতায় আছে সে সেখানে একাই লড়বে, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এবং তৃণমূলের সুপ্রিমো তিনি বলেছিলেন আমি 42টা আসনে একাই লড়বো। আবার তিনি দিল্লিতেও একটা বার্তা দিচ্ছেন লোকসভা নির্বাচন, মানে তোমার আমরা দেখলাম রামলীলা ময়দানে যেখানে কেজরিওয়াল সংক্রান্ত সমস্ত বিরোধী গোষ্ঠী মানে জোটের সবাই একত্রিত হয়েছিল, সেখানে দেখলাম যে আমাদের এখান থেকে তৃণমূল কংগ্রেস থেকে 2 জন সাংসদকে পাঠানো হয়েছিল এবং তারা যে বার্তাটা দিল যে আমরা দিল্লিতে জোটের সঙ্গেই আছি। তো এই যে দিল্লিতে জোটের সঙ্গে আছি আর বাংলায় জোটের সঙ্গে নেই, এই যে কনফিউশনের জায়গাগুলো, আমি আমার জায়গা থেকে একা লড়বো, আমি এখানে শক্তিশালী, তাহলে জোট ধর্ম কোথায় পালন করলাম? জোট ধর্ম পালনের ক্ষেত্রে তো কোনো দলকেই দেখলাম না যে এবারের নির্বাচনে মানে এবারে 2024-এর নির্বাচনে গোটা ভারতবর্ষ জুড়ে যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো দল মানে তাতে সে রাষ্ট্রীয় স্তরের দল হোক বা আঞ্চলিক দল হোক, কোনো দল তার নিজের জায়গা থেকে জোট মানে এনডিএ যদি তাদের কথা বাদ দিই, কারণ এনডিএর একটা জোট নিজস্ব হয়ে আছে, সেখানেও কিছু না কিছু জায়গা থেকে দেখা গেছে যে
চিরাগ পাসওয়ানের ওখান থেকে বেশ কিছু লোক বেরিয়ে চলে এসছে, কংগ্রেসে এসে জয়েন করেছে। তো এগুলো থাকে, এগুলো জোট ধর্ম সবাই সঠিকভাবে পালন করতে পারে না। আর যার ফলে যে জোটটাই হয়, যে সরকারি জোট করতে যায়, আলটিমেট সেই জোটটা একটা সময় এসে পরে ঘোটে পরিণত হয় এবং সেটা মানে একদম ভেঙে যায় তাসের ঘরের মতন। এখন নামেই আছে, যদি কোনো রকমে মানে বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে, তাহলে সবাই আবার দিল্লিতে গিয়ে এক হবে এবং প্রধানমন্ত্রী কে হবে তার লড়াই করবে। তো এটা একদম মজার বিষয় এবং দেখতে হবে আর কি। আমাদের লক্ষ্য থাকবে আমরা কিভাবে কি হচ্ছে সেটা দেখবো এবং সেটা নিয়ে বিশ্লেষণ করব। তাহলে এবারে নির্বাচনী খেলাটা বীরভূমে ঠিক আলাদা ভাবে যাচ্ছে। হ্যাঁ, বীরভূম নয়, যে তোমাকে বললাম বীরভূম শুধু নয়, শুধু বীরভূম নয়, বীরভূমে এবারে ভাবতে হচ্ছে, এই যে তুমি আশিস কি বলো, আশিসের কথা অনুযায়ী যদি বলি যে অনুব্রতহীন বীরভূম এবারের লড়াই। এতদিন এই যে 3টে নির্বাচন শতাব্দী রায় জিতে বেরিয়ে এসছে, সেই 3টে নির্বাচন ও অনুব্রতর কাঁধে ভর করে বেরিয়ে এসেছে। যেটা এই প্রশ্নে যাব, অনুব্রতহীন যে শতাব্দী রায়, এটা কি মানে বীরভূম লোকসভায় ব্যাকফুট? দেখো, যদি আমরা আমাদের প্রতিনিধির কথা শুনি বা প্রতিনিধি যে কথাটা বলে গেল, সেই কথার উপর মানে ভিত্তি করে যদি আমরা কথা বলি, তাহলে সে বলল যে সবথেকে বড় নির্বাচন, যে এই নির্বাচনে একমাত্র যেখানে অনুব্রতহীন নির্বাচন হচ্ছে। এবার তুমি তো এবারের নির্বাচনে কোথাও গুড় বাতাসা, কোথাও নকুলদানা, কোথাও পাচন শুনতে পাচ্ছ না। তার মানে তোমাকে ভাবতে হবে যে এবারের নির্বাচনটা কিন্তু রাস্তায় উন্নয়নের মতন দাঁড়িয়ে নেই। এবারের নির্বাচন একদম সঠিক মানে প্রসেসে হচ্ছে এবং এইবারের নির্বাচনের কিন্তু মানে প্রার্থীদিকেও ভাবতে হচ্ছে বা ভাবাচ্ছে, তাদের রাত্রের ঘুমও মানে তারাও মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাচ্ছে যে আমরা আদৌ আমার জায়গাটা ধরে রাখতে পারবো তো, বা যে নতুন এসছে সেই ভাবছে যে আমি এই জায়গাটায় আদৌ থাকতে পারবো তো। এই যে থাকা বা থাকতে পারবো বা আমার জায়গাটা থাকবে কিনা, এটা নিয়ে এখন তারা মানে তাদের ব্লাড প্রেসার কখনো হাই হচ্ছে, কখনো লো হচ্ছে, এটা থাকবে। মানে তাদের মধ্যে ভয় ভীত এটা কেন কাজ? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো, এটাও তুমি যেমন পরীক্ষা দিতে যাও, তোমারও যেমন একটা প্রেসার থাকে। তুমি যখন এখানে এসেছিলে, তোমার যেমন একটা প্রেসার থাকে। তুমি লাইভে বসার আগে তোমার মধ্যে একটা যেমন প্রেসার থাকে যে আমাকে কিছু করতে হবে, যদি বাই চান্স না পারি বা যদি না ইয়ে করতে পারি। তো এইরকম প্রেসার তাদেরও থাকে, তাদেরকেও তো পরীক্ষায় দিতে হচ্ছে। 5 বছর আমি যতই হাওয়া খেয়ে বেড়াই, আগে বিভিন্ন জায়গায় বেরিয়ে বেড়াই, যাই উন্নয়নের নামে যাই বলে থাকি, কিন্তু 5 বছর পর এক্সাম তো দিতে হবে আমাকে যদি টিকিট নিয়ে লোকসভায় সাংসদ হয়ে যেতে হয়, তো তাহলে আমাকে পরীক্ষা দিতে হবে। জনতার দরবারে যখন আমি পরীক্ষা দেব, সেই পরীক্ষাতে রেজাল্ট কি হবে সেটা জনতা ঠিক করবে। এবারে তো এখন তো মানুষ ঠিক করে নিতে পারবে না। আর বোমা ফেলে পরে এবারের নির্বাচনে আশা করছি যে এবারের নির্বাচনে বোমা ফেলে দিয়ে পরে বা বাস্ক তোমার ওই ভোটার স্লিপ মুখে চিবিয়ে পরে দাঁতে খেয়ে নিয়ে পরে এবারের নির্বাচনের বৈতরণী পার হয়ে যাবে। এবারের নির্বাচনে কিন্তু নির্বাচনের মতন করে ভোট দিয়ে নির্বাচন হবে, এটা আশা করা যায়। নির্বাচনটা ঠিক আলাদা একদম, এবারে আশা করা যায় এইভাবে নির্বাচনটা হবে। কিন্তু ওই যে বললাম, যেখানে যার যেখানে ক্ষমতা আসে সেখানে লড়াই করবে, এটাই এখন দেখার। নির্বাচন কমিশন তো তার মতন করে বলেছে এবং বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে যেভাবে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে, রুট মার্চের মতন করে হয়তো করছে, কিন্তু এই রুট মার্চটা ভোটের দিনে, যাতে ভোটের দিন সাময়িক মানে যে জায়গাগুলিতে নির্বাচন হবে, যেখানে যেখানে নির্বাচন হবে সেইখানকার তাদের দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে যে জনসাধারণের যেখানে ভোটের এলাকা, সেই জায়গাটা তারা ঠিকঠাক রক্ষা করবে। কিন্তু বাকি এলাকাগুলো যেখানে যেখানে তাদের থাকবে না, সেই জায়গাগুলোকে কিভাবে রক্ষা করা যায়, এটা নিয়েও কিন্তু ভাবার অনেকগুলো বিষয় আছে, যেটা নিয়ে কিন্তু কেউ ভাবছে না। তুমি নির্বাচন যেখানে নির্বাচন কেন্দ্র যেগুলো তো হবে, বুথগুলোতে হয়তো কেন্দ্রীয় বাহিনী রইল, সমস্ত জায়গাটা পরিদর্শন করলো, থাকলো, কিন্তু তার বাইরে যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, যেখান থেকে মানুষ এসে পড়ে মাঝ রাস্তাগুলো, তারা 300 মিটারের মধ্যে থাকলো, 500 মিটারের মধ্যে থাকলো, তার বাইরে তো অনেক জায়গা পড়ে আছে। যে জায়গাগুলোতে এতদিন ধরে চলছিল যে লড়াইটা, যে ভোট দিতেই যেতে দেব না, তো সেই জায়গাগুলো পরিস্থিতিটা কিভাবে রক্ষা হবে, এটা কিন্তু সব থেকে আগে দেখার। মানুষের সুরক্ষাটার কথা নির্বাচন কমিশন, যারা ভোটার তারা নির্বাচন কমিশন যেমন প্রচার করছে প্রত্যেককে ভোট দিতে হবে, ঠিক যেন সেইভাবেই প্রচারটা জায়গায় মানে সেইভাবে প্রচারের মতন করে শুধু প্রচার নয়, সুরক্ষার জায়গাটাকে মানে একদম নির্দিষ্ট করতে হবে যে না, প্রত্যেকটা ভোটারের, প্রত্যেকটা মানুষের সুরক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে, তবে নির্বাচন।
তবে আনন্দ করবে, তবে উৎসব করবে। কিন্তু আমি যদি দেখে যাই এই যে উৎসবের মধ্যে যদি আমার পাশের বাড়ির ছেলেটি আহত বা নিহত হয়ে গেল, তাহলে উৎসব কোথায়? তাহলে তো উৎসবের নামে, ভোট উৎসবের নামে এটা প্রহসন ছাড়া আর কিছু বলা যাবে না। সবাইকে সুস্থ রেখে নির্বাচন করতে হবে, তবে আসল উৎসবের জায়গা তৈরি হবে, তাহলে প্রহসন ছাড়া কিচ্ছু নয়। তোমার কি মনে হয় নির্বাচন কমিশন সেই সুরক্ষাটা দিতে পারছে সাধারণ মানুষকে? নির্বাচন কমিশন সুরক্ষাটা কতটা দেবে এটা তো সময়ের উপর নির্ভর করছে। নির্বাচন কমিশন নির্বাচন করানোর, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্বে নির্বাচন কমিশন, কিন্তু তারপরে যারা দায়িত্বে আছে, যাদের হাতে রাজ্যের ক্ষমতা আছে, যাদের ল অ্যান্ড অর্ডারটাকে যারা দেখাশোনা করবে, রাজ্য পুলিশের ভূমিকা কি থাকবে সেই জায়গাগুলো দেখতে হবে। এবারে নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম ভূমিকার মধ্যে রাখেনি নির্বাচন কমিশন। তাদের কি ভূমিকা আছে, তারা কোথায় থাকবে, পুলিশের কাজ কি করবে? আমাদের তো শোনা যাচ্ছে যে আমাদের রাজ্যের পুলিশকে বাইরের অন্য রাজ্যের স্টেটেও পাঠানো হবে নির্বাচন করানোর জন্য। তো এই যে বিভিন্ন বিষয়গুলো মানুষের কাছে দাঁড়িয়ে থাকছে না, এগুলো এখনো পর্যন্ত যতক্ষণ না পরিষ্কার হচ্ছে বা খোলসা করে বলছে আর কি হচ্ছে, ততক্ষণ কিন্তু মানুষের সুরক্ষার কথাটা এখনো পর্যন্ত জোর দিয়ে বলা যাবে না যে হ্যাঁ এইবারের ভোটে একটাও মানুষের জীবন যাবে না। যদিও আমরা দেখলাম যে নির্বাচন মানে শুরু হওয়ার পর থেকেই এখনো পর্যন্ত 2 না 3টে অলরেডি রক্তপাতের ঘটনা শুরু হয়ে গেছে, ঠিক আছে, 2-3টে মানুষের মৃত্যু অলরেডি হয়ে গেছে। তো শুরুতেই যদি এই হয় তাহলে আগামী দিনে কি হবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা তৈরি করে রাখছে এবারের নির্বাচন। অবশ্যই দাদা তোমার কি মতামত যে ইডি সিবিআই এই তদন্তগুলো হচ্ছে, এতে দলের ওপর কি প্রভাব ফেলতে পারে প্রত্যেকটা বিরোধী? দেখো, যদি মানে একটা হিসাব, এগুলো ইডি সিবিআই এর, দেখো প্রথম কথা হচ্ছে যারা ধরা পড়ছে তাদের কাছ থেকে তারা কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন এটা বুঝতে হবে আগে। মানুষ কিন্তু এটা বুঝছে যে যারা ধরা পড়েছে ইডি সিবিআই এর হাতে, তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে কিনা। যদি না পাওয়া যায় তাহলে এটা জোর করে হচ্ছে বা চাপিয়ে দেওয়া হচ্ছে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি পাওয়া যাচ্ছে তাহলে কেন পাওয়া যাচ্ছে? তাহলে তোমার কাছে আছে বলেই তোমার পেছনে ইডি বা সিবিআই আছে। যদি না থাকতো, তুমি যদি ভারতবর্ষে এত নেতা মন্ত্রী, এত মানুষজন রয়েছে যাদের কাছে অর্থের অভাব নেই, অর্থের অডেল আছে, সবার বাড়িতে তো ইডি সিবিআই যাচ্ছে না, গুটি কয়েক লোকের কাছে যাচ্ছে, যাদের কাছে যাচ্ছে তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। না পাওয়া গেলে তো কিছু নেই। অনেকের আমাদের রাজ্যের অনেকেই আছে যাদের বাড়িতে ইডি বা সিবিআই এর মানে রেড হয়েছে, পাওয়া যায়নি, তাদের কি হয়েছে? তারা কি বহাল তবিয়তে ঘুরছে না? তারা তো ঘুরছে। কিন্তু যার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে সে কি করবে? তাকে কি বলবে তুমি? তাকে কোথা থেকে ছাড় দেবে? সেই জায়গাটা কেউ বলছে না। নির্বাচনের আগে তদন্তগুলো প্রত্যেক দল নিজেদের উপর কাদা ছুড়ছে, এটাই তো দেখো, নির্বাচনের আগে তদন্তের যে জায়গাগুলো চলছে, নির্বাচনের আগে অতি সক্রিয় ভূমিকা পালন করছে ইডি, বা এটা তো বিরোধীরা বলবেই। তদন্ত কি কাউকে জিজ্ঞাসা করে আসবে নাকি যে আমি তদন্ত করতে যাচ্ছি, তোমাকে বলে যাচ্ছি? তদন্তর মতন করে হবে, তার সময় মতন করে তদন্ত হবে, তার সঙ্গে তো ইডি সিবিআই বা এর কিছু নেই। তবে হ্যাঁ, এটা যদি তাই হয়ে থাকে, আরেকটা জায়গা আছে, যদি তাই হয়ে থাকে, তোমার মনে হয়েই থাকতে পারে যে তোমার কাছে ক্ষেত্রে যে ইডি সিবিআই তোমাকে এটা জোর করে তোমার উপর চাপিয়ে দিয়েছে, তোমার জন্য দরজা খোলা আছে আদালতের, তুমি সুপ্রিম কোর্টে যাও, বলো। সামান্য জিনিস নিয়ে রাত 2-3টের সময় আমরা সুপ্রিম কোর্টের দরজা নক করছি, একটা সাধারণ মানুষ সেই সুযোগ পায় না, এরা রাজনৈতিক নেতারা সেই সুযোগগুলো পায়। তো যদি সেই সুযোগটা আমরা রাত 2, 2:30, 3টের সময় সুপ্রিম কোর্টের, হাইকোর্টের দরজা যদি নক করতে পারি, তাহলে কেন এইগুলো অন্যায় হচ্ছে, রাজনৈতিকভাবে এগুলো করা হচ্ছে, তার জন্য আমরা সুপ্রিম কোর্টের দরজায় যাব না? এটা তো সব থেকে, এটাও তো বুঝতে হবে যে কেন তাহলে সামান্য জিনিসের জন্য যদি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারি, তাহলে এত বড় একটা অন্যায় হচ্ছে। যদি দিল্লিতে ক্ষমতাসীন সরকার অন্যায় করে এই সব মানুষগুলোর বাড়িতে জোর করে পাঠাচ্ছে, তাহলে তার জন্য আমরা কেন সুপ্রিম কোর্টে যাব না? কেন গিয়ে বলবো না এটা অন্যায় হচ্ছে, আমাদের নির্বাচনে আমাদেরকে বাধা দেওয়ার জন্য হচ্ছে না তো? সুপ্রিম কোর্টে কেউ যাচ্ছে না তো, সবাই কিন্তু আঙুল তুলছে, এটা নির্বাচনী খেলা খেলছে। কিন্তু এটা বন্ধ করার জন্য যদি কোথাও যেতে হয়, তো সেই জায়গাতে যাওয়া কেউ যাচ্ছে না। গেলে তো সমস্যার সমাধান হবে।
যদি ভুল হয়ে থাকে, যদি এরা ব্যবহৃত হয়, তাহলে তার ব্যবস্থা হবে, মানুষের কাছে পরিষ্কার হবে যে হ্যাঁ এটা করছে, মানুষ এদের মানে দূরে ঠেলে দেবে যে হ্যাঁ এটা ভোটের সময় একটা নিরীহ মানুষ, একজন মানে জনদরদি নেতা, তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ তো করছে না। নেতৃত্বের উচিত, যদি আমি অন্যায় না করে থাকি, আমি উপরতলায় যেয়ে পরে আমার আবেদন করব, আমার লোক তো শোনা, আমার কথা শোনার জন্য তো আদালত আছে, কিন্তু সেই জায়গাটাতে কেউ যাচ্ছে না। আচ্ছা দাদা, আমরা ফিরে যাব আবার, আমাদের সময় এখানেই শেষ। আবার আগামীকাল দেখা হবে ঠিক এই সময় লোকসভার দখলদারিতে অন্য বিষয় নিয়ে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।